পৃথিবীর ইতিহাসে রাষ্ট্র ক্ষমতায় বসে নৃশংসভাবে দেশ চালানোর অন্যতম নজির আওয়ামী লীগের। প্রায় ১৬ বছর সরকারে থাকা অবস্থায় গুম, খুন, লুটপাট এবং দেশের স্বার্থ বিকিয়ে দেওয়ার নজির রাখে দলটি। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে সরকার প্রধান শেখ হাসিনার দেশ ছেড়ে পালানোর পর বেরিয়ে আসতে থাকে একের পর এক কুকীর্তি। বিশেষ করে সরকার প্রধানের মাধ্যমে নৃশংস খুনের ঘটনা ফাঁস হতে থাকায় তাজ্জব বনে যায় সবাই। এমনই এক ঘটনা পিলখানায় ৫৭ জন সেনা কর্মকর্তা হত্যা। মাননীয় প্রধানমন্ত্রী, আসসালামু আলাইকুম। এখানে বিডিআরে বিদ্রোহ হয়েছে। আমি আছি, দরকার হলে আমার অফিসারদের সহ আমাদেরকে ঘেরাও করে গুলি করছে ওরা। আমাদের অস্ত্র নাই, এই জন্য আমরা জবাব দিতে পারছি না। আনুমানিক বেলা ১২টার দিকে আমরা দেখতে পাই ৩-৪ জন লোক সাদা পতাকা হাতে নিয়ে পিলখানার দিকে এগিয়ে যাচ্ছে, এবং তারা যখন পিলখানার দিকে অ্যাপ্রোচ করলেন হঠাৎ করে আচানকভাবে গুলি বন্ধ হয়ে গেল। আমরা খুব অবাক হয়ে তাকিয়ে দেখছিলাম যে এ ধরনের হঠাৎ করে কারা এরা। পরবর্তীতে জানতে পারি তারা ছিল আওয়ামী লীগের ৪ জন সংসদ সদস্য, মির্জা আজম, জাহাঙ্গীর কবির নানক, ওয়ারেস হোসেন বেলায়েত এবং মাহবুব আরাকি। দেশের সার্বভৌমত্বে বিশ্বাসী দেশপ্রেমিক সেনা কর্মকর্তাদের ওই হত্যায় সরাসরি জড়িত ছিল আওয়ামী লীগ সরকারের প্রধান থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের নেতা। সম্প্রতি সংস্কৃতি মন্ত্রণালয় প্রকাশিত পিলখানা হত্যাকাণ্ড নিয়ে বিশেষ ডকুমেন্টারিতে উঠে আসে আওয়ামী লীগ নেতাকর্মীদের জড়িত থাকার প্রমাণ। ব্রিগেডিয়ার হাকিম স্যারকে আমরা বারবার প্রশ্ন করি, কখন আমরা ভিতরে যাব, কখন আমাদের ভাইদেরকে উদ্ধার করব, তাদের পরিবারদেরকে উদ্ধার করব। উনি বলেন সেনাপ্রধান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বিষয়টি আলোচনা করছেন এবং ওনার আদেশ পেলেই আমরা মুভ করব। বিডিআর হত্যাকাণ্ড ঘটাতে শুরু থেকে সচেতন ছিলেন সে সময়ের সরকার প্রধান শেখ হাসিনা। তার সাথে আরও যাদের নাম উঠে আসে তারা হলেন সে সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপস, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, স্থানীয় আওয়ামী লীগ নেতা তোরাব সহ অনেকে। সেই পরিস্থিতিতে আমরা দেখলাম ৩টার সময় প্রধানমন্ত্রীর সাথে ১৪ জন কিলার মিটিং করে এবং যমুনাতে তারা যায়। যে বিষয়টা আমাদেরকে অবাক করে, কোনো ইন্টেলিজেন্স এজেন্সি বা সরকারি সংস্থা, প্রাইম মিনিস্টারের অফিসিয়াল রেসিডেন্স, SSF কেউই আমাদেরকে ওই ১৪ জনের নাম বা ছবি দেয়। সমস্ত বাড়িঘর ছিল জ্বালানো, পোড়ানো, লুটতরাজের চিহ্ন। কিন্তু একটি বাড়ি ছিল একদম অক্ষত। সেটি ছিল ৪৪ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শামসের বাসা। এই শামসকেই শেখ হাসিনা নিয়ম বহির্ভূতভাবে SSF-এ তাকে পদোন্নতি দিয়ে কর্নেল পদে নিয়োগ দেওয়া হয়। পরবর্তী তদন্তে দেখা যায় লেফটেন্যান্ট কর্নেল শামস ২৫ এবং ২৬ তারিখ দুবার পিলখানা থেকে বের হয়ে যমুনা গিয়েছিল এবং যমুনা থেকে আবার পিলখানাতে এসেছিল, এবং তার একাধিক কল রেকর্ড পাওয়া যায় যেখানে যমুনায় সে কোনো একজন ব্যক্তির সাথে বিদ্রোহ চলাকালীন সময়ে কথা বলেছিল। যেই শামসের বিডিআর ম্যাসাকারের জন্য কোর্ট মার্শাল ফেস করার কথা, তাকে সবকিছু থেকে বিরত রেখে শেখ হাসিনা তাকে পুরস্কৃত করেন এবং আমেরিকাতে ডিফেন্স অ্যাটাচি হিসেবে পলায়নের সুযোগ করে দেন। আর এভাবে একটা দল হিসেবে দেশের সূর্য সন্তান হত্যায় ইতিহাসের সাক্ষী হিসেবে কুখ্যাতদের খাতায় নাম লেখায় আওয়ামী লীগ। হঠাৎ করে দেখলাম যে একটা টিম সাহারা খাতুনের নেতৃত্বে IGP এবং আরও ২-১ জনকে সাথে করে ভেতরে প্রবেশ করলো ২৫ তারিখে রাত্রে। পরে সাহারা খাতুন যখন আসে আমরা ওনার গলার আওয়াজ পাই এবং আমরা মনে করি যে মেবি ফাইনালি উনি আসাতে হয়তো কোনো একটা মিটিগেশন হবে বা কোনো কিছু হবে। কিন্তু দেখলাম যে 10 মিনিট সাহারা খাতুন মানে বক্তৃতা দিলেন টিভি ক্যামেরার সামনে, দিয়ে উনি চলে গেলেন। আমরা লক্ষ্য করলাম যে উনি যখন বের হয়ে আসছে যে শুধুমাত্র ক্যাপ্টেন মাজারের ওয়াইফকে নিয়েছে। ক্যাপ্টেন মাজারের ওয়াইফ ছিল IGP নূর মোহাম্মদের মেয়ে, যেহেতু IGP নিজেই ছিলেন ভিতরে। বাকি যে কয়টা ফ্যামিলি উনি এনেছিলেন এরা সবাই ছিল বিদ্রোহীদের ফ্যামিলি, যারা এই DAD বিদ্রোহ করেছে। অন্যান্য সকলের সাথে তাদের পরিবারকে উনি বের করে নিয়ে আসলেন। এভাবে কিন্তু আপনার 25 তারিখ শেষ হয়ে গেল, আমরা কিছু করতে পারলাম না। আমরা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা আমি বলবো আমরা তামাশা দেখছিলাম। ২৭ তারিখ আমরা যখন পিলখানায় ঢুকি, শেখ অন্য পিলখানা, চারিদিকে ধ্বংসযজ্ঞ, গুলির ছাপ, রক্তের ছাপ। আমাদের ভাইগুলোর লাশ আমরা গণকবর ম্যানহোল থেকে উদ্ধার করি। লাশগুলো ছিল বিকৃত। জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।